তাড়াতাড়ি কর হারাই না, কয়টা ভাত খাইতে এত সময় লাগাই দিলে হইব নি? এরপর কি জেলাদের হাতে পরানটা দিমু নাকি? ভোলাইরা 14 পুরুষ ধরে নৌকা চালায়। হারান ভোলাই মাঝির ছেলে। বাবার সাথে সেও নৌকা নিয়ে বের হয়। জেলেরা মাছ ধরতে কত দূর দূর গায়ে যায়। ভোলাই ওর নৌকা করে তাদের নিয়ে যায়। দিন রাত খাটে সে অনুযায়ী আয়টা তার নেই বললেই চলে। বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকা যেন দায়। কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। আজকে ওরা কোনো জেলেকে নিয়ে যাচ্ছে না, নিজেরাই মাছ ধরতে যাচ্ছে। বাবজান, কমর চাচা আয়ুনি। এ কোমর মাঝি পাড়ে থাকবো, চল আমরা দুজনে বেরোই পড়ি। ভোলাইয়ের বউ সকাল থেকেই তাকে যেতে মানা করছে। তার নাকি বাম চোখের পাতা কাঁপছে। আবারও তাকে শেষবারের মতো আটকালো। এত রাতে যেতে বারণ করল, কারণ এই অঞ্চলের জেলেরা সময়ে সময়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। কোনো মাঝিকে জাল ফেলতে দেখলে তারা যে আর আস্ত রাখে না। এই তো গত মাসেই পাশের গায়ের এক মাঝির লাশ ঝুলতে দেখেছে সবাই। কি নৃশংসভাবেই না তাকে মেরেছিল ওরা। আর বাদারবনের প্রতি কোনায় কোনায় যে বিপদ লুকিয়ে থাকে। কোনো মেয়ে স্বামী সন্তানের বিপদ জেনেও আটকাবে না, তা কি করে হয়? কিন্তু ভোলাই কারোর কথার তোয়াক্কা করে না। এক আল্লাহ ছাড়া ও আর কারোর কথা শোনে না। জানমালের দায়িত্ব তো তারই। সে যদি জীবন নিয়ে নিতে চায় তাইলে নেবে, তাই বলে তো আর বসে থাকা যায় না। এ কই গো মাঝি, ভাটি যায় পড়লো। কোমরুদ্দিন মাঝি নদীর পাড়েই থাকে। নিজের বলতে একটা নৌকাই আছে ওর। ভোলাই আর হারানকে নিজের পরিবারের মতোই ভালোবাসে সে। ওদের সাথেই নৌকা নিয়ে বের হয়। ওরা সাতক্ষীরার শ্যামনগরের গোলাখালী গ্রামে থাকে, যা সুন্দরবনের একদম গা ঘেঁষা গ্রাম। এই সুন্দরবনই তাদের জীবিকার একমাত্র মাধ্যম। সুন্দরবনের ভালো মন্দই তাদের ভালো মন্দ। ভোলাই, একবার ভাইবা দেখবানি, এই বাধা বনে রাইতের বেলা যাইবানি এইখানে। বিপদ কিন্তু এই বনের আনাছে কানাছে। কোন সময় ঘাড়ের উপর আইয়া পড়বো টেড্ডি পাইবা না কইলাম। তুমি যাও তো মিয়া, তোমার যাইতে মনে না চাইলে বাড়িতে গিয়া চুরি পইয়া বইয়া থাকো। বেটা মাইছেরা তোর ডরাইলে চলবো নি। আরে রাগ করো কেরে মাঝি, পোলাডারে নিয়ে যাইতে আসো। আর জেলেরা যদি কোনোভাবে জানবার পারে যে আমরা জাল ফালাইবার যাইতাছি, তয় আমগো খুন করবো এরা। আর ওই ফরেস্ট অফিসারদের লাইসেন্সও তো নাই আমাদের কাছে। না খাইয়া যখন মরবার যাবা, মহাজনে যখন টেহা দিতে না পাইরা দড়িতে ঝুলতে হইব, তখন তোমার ওই অফিসার আমাকে বাঁচাইব নি। ওরা নৌকায় উঠে গেল। নাও ছাড়ো মাঝি। কোমর মাঝি গান ধরল, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। আর দাঁড় বাইতে লাগল সে। কোমর মাঝির নৌকা করেই আজকে ওরা যাচ্ছে। ভোলাই মাঝি শক্ত করে হাল ধরে আছে। নিজের সংসার নিয়ে তার অনেক চিন্তা। পোলাটারে সেই গায়ে রাখতে চায় না। এই গায়ে যে অনেক বিপদ। প্রতি মুহূর্তে বিপদ যেন ওদের তাড়া করে বেড়ায়। কিন্তু অভাবে যে স্বপ্ন আর পূরণ হয় না। হারান গোলইয়ে বসে পানি দেখছে। এই পানিতেই ওর বেড়ে ওঠা। এই পানির সাথে কতই না যুদ্ধ করে বেড়ে উঠেছে ওর। এই 12 বছরের জীবনে কত কিছুই না দেখে ফেলেছে। তার বয়সী কোনো ছেলে কি এত কিছু দেখেছে? তবে এই গায়ের সব মানুষেরই প্রতিদিন প্রতি মুহূর্তে সংগ্রাম করতে হয়। নৌকা খুব ভালো মতোই আগাচ্ছিল। আশেপাশের সব মাঝিরা বাড়ি ফিরছে। অনেকেই ওদের জিজ্ঞাসা করছিল ওরা কোথায় যাচ্ছে। ওরা সবাইকে এড়িয়ে যেতে থাকলো। আসমানটা ঠিক ভালা ঠেকতেছে না রে ভোলাই, মেঘ জমছে মেলা। আর ভিতরে যে কাম নাই, এখানেই মাছ পাও নাকি দেখো। এ মাঝি, ইহানে মাছ ধরলে তোমাদের ওই জেলেরা আমারও রাখবো। দেখো না কত মাঝি এখানে। আরো ভিতরে চলো, গেলেই দেখবা মাছ আর মাছ। ওখানে একবার জাল ফেলতে পারলে মহাজনের টেহাটা দিয়ে আসতে পারবাম। আরও গভীরে যেতে লাগলো ওরা। বাতাসের তীব্রতা বেড়েই চলেছে। ঈশান কোণে ঘন মেঘ। কোমর মাঝির কপালে বিন্দু বিন্দু ঘাম। এই বুঝি ঝড়ে জীবনটা যাবে। আইজ আর রক্ষা নাই ভোলাই। ধারে নাও মাঝি, নাওটারে ধারে নাও। নাওটারে সামলাইতে পারতেছি না ভোলাই, অনেক মাইজে চইলে আইছি আমরা। ঝড় ওদের টেনে নিতে থাকল। নদীর মাঝে প্রবল ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। নৌকার হাল ধরে রাখতে পারল না ওরা, ছেড়ে দিল। এদিকে তীব্র বাতাসের বেগে আরো গহীনে যেতে থাকলো নৌকা। ওরা শক্ত করে নৌকা ধরে রাখল নিজেদের বাঁচানোর জন্য। নৌকা হেলে দুলে চলতে থাকল। ভাবটা এমন এই বুঝে উল্টে যাবে। কিন্তু নদীর মানুষেরা নাকি নৌকা থেকে পড়ে না।
তাই ওরাও নৌকা ধরে কোনো মতে প্রাণে বাঁচল। এদিকে যত রাত বাড়ছে ততই ঝড় বাড়ছে। কইছিলাম আমি আজকে না আইতে, রেডিওতে শুনছিলাম ঝড় হইবার পারে আজ। এইটা আমি শুনছিলাম, তাই বইলা কি ঘরে বয়া থাকতাম নেই? পেট চলবো কর্তিকা তাইলে মহাজনের টেহা দেমু কেমনে? গলায় দড়ি দিতে হইব তো। টেহার সে জানটা বড় বলাই, ঘরে তোমার পোয়াতি বউ, বউটার কি হইব তোমার কিছু হইলে? টেহা না থাকলে খাইতে দিতে না পারলে জানটা দেয়া করুম কি মাঝি? ভাবজান তোমরা থামো, এখান থেকে কেমনে বাইরেও মহিলা ভাবো, ঝড় তো বাড়তেই আছে। ঝড় বেড়েই চলেছে। নদীর স্রোত আর ঝড়ের তীব্রতা ওদের টেনে নিয়ে যাচ্ছে। ওরাও ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে নিজেদেরকে। কিছুক্ষণ পর ঝড় কিছুটা থামল। মাঝি, কোন দিকটাতে আছি আমরা? দেখা তো লাগতাছে কটকা খালের দিকে আইছি, সেই আন্দার বোঝন যায় না। কি কও? একটু চিন্তায় পড়ে গেল ওরা। মামারা তো এখানে আসে, জোয়ারের টানে যেমন যাইতাছে তাতে নাওয়ের হাল তো ধরা যাইতো না। জোয়ার থামবে কতক্ষণ তারও তো ঠিক নাই। তবে কটকায় শুনছি অনেক মাছ পাওয়ান যায়, একবার যাত্রী পারলে ক্ষতি হইতো না আর। চিন্তা দূরে সরিয়ে রাখল। বাদার লোকদের এত চিন্তা করলে জীবন চলে না। রাত গভীর হচ্ছে। জোয়ারের টানে ওদের নৌকা ধীরে ধীরে কটকায় যেয়ে থামল। মাঝি, এইটাই তো কটকার খাল। যাক, ভালাখানেই থামছে নাও, এই খালেও অনেক মাছ। না না, এই খাল ভালো না ভোলাই, এই খালে জাল ফেলা কেউ আর বাড়ির যাইতে পারে না, এখানে অনেক বিপদ। তুই একটু বহ তো বলাই, বাটি আইলে বাড়ি চইলা যাইও, এখানে আর জাল ফেলায় কাম নাই। তুমি হুদাই চিন্তা করো মাঝি, বাপের কাছ থেকে শুনছিলাম এই খালে দিনের বেলায় অনেক মাছ, রাইতে তাইলে কত মাছ থাকবো ভাবো দেখি একবার। এত লোভ কইরো না বলাই, জ্বরের কবল থেকে কেবল ফিরে আইছি, আর বিপদ বাড়ায় কাম নাই। ভোলাই কোনো কথাই শুনল না, জাল ফেলে দিল। কোমর মাঝেও উপায় না পেয়ে নৌকা বেঁধে পারে বসল। এই শীতের মাঝেও ঘাম ঝরছে ওর শরীর থেকে। বেশ চিন্তা হচ্ছে ওর। ওদের কথা শুনে আসে জীবনটাই না হারাইতে হয়। ভোলাইয়ের আনন্দের চিৎকার শুনতে পেল। জালে টান লাগলো নাকি? আজকে মাছ উঠছে রে। আনন্দে প্রায় লাফিয়ে উঠল ভোলাই। হারান, ধর ধর জাল ধর, টান দে, ভারী হয়ে গেছে রে। আমাকে সুখের দিন ফিরলো রে, মহাজন এখন টেহা দেয়া দিতে পারুম। এদিকে হঠাৎই কিছু একটা শব্দ পেল ওরা। মনে হচ্ছে কোন একটা পশু তাদের দিকেই ছুটে আসছে। ওলাই তাড়াতাড়ি কর, কিছু একটা আইতাছে। ভোলাই মাছের খুশিতে তখন যেন কিছুই শুনতে পাচ্ছে না। সে জাল টানা শুরু করে দিয়েছে। এদিকে নিঃশব্দে কিছু একটা এগিয়ে আসছে। আর কয়েক ধাপ, হঠাৎই ওরা একজোড়া চোখ দেখতে পেল। পাতার ফাঁক দিয়ে একজোড়া চোখ ওদের দিকেই তাকিয়ে আছে। চোখ দুটো যেন ক্ষুধায় জলজল করছিল। ধীরে ধীরে অন্ধকার ছায়া থেকে একটি বিশাল বাঘ বেরিয়ে এলো। রাতের নিস্তব্ধতার মধ্য দিয়ে বাঘটার নিঃশ্বাসের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। এ তো আর কিছু না রে মামা, দেহি আজ আর রক্ষা নাই, জাল তুল ভোলাই, পালাইতে হইব, পালা। ভোলাইও তখন বাঘটাকে দেখতে পেল, কিন্তু বাঘ তো দেখছে হারানকে। আর সদর বনের মানুষেরা জানে বাঘ যে শিকারকে একবার দেখেছে সেই শিকারকে বাঁচানো আল্লাহ ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। তখন আর নৌকায় ওঠারও সময় নেই। নৌকা যে বাঁধা, তাই ওরা জঙ্গলের দিকে এগোতে থাকল। হারান পালা, এ জঙ্গলে পালা। কোমর, ভোলাই আর হারান সব ছেড়ে জঙ্গলে দৌড় দিল। ভয় পেয়ে তিনজনের আর কোনো কিছুতেই খেয়াল ছিল না। ওরা কিছু দূর দৌড়ে গিয়ে একটা বড় গাছ দেখতে পেল। গাছের উপর উঠা বয়, শুনছি এই বাঘে বড় গাছে উঠতে পারে না। ওরা গাছের উপর উঠে বসল। বাঘটা এদিকেই কোথাও আছে। বাঘ তার তিনখানা শিকার ছেড়ে আর কোথায় যাবে? ওরা বারবারই উঁকি দিয়ে দেখছিল বাঘটা চলে গিয়েছে কিনা, কিন্তু তখনও বাঘটার হুঙ্কারের শব্দ ভেসে আসছিল। শিকার হারিয়ে সে যেন আরো হিংস্র হয়ে উঠেছিল। বাঘটা পাগলের মতো গাছের চারপাশে ঘুরতে থাকল, কিন্তু কিছুক্ষণ পর বাঘটাকে আর দেখা গেল না। হয়তো কোথাও লুকিয়ে বসে আছে। ওরা বের হলেই ঘাড়ের উপর লাফ দেবে। হঠাৎ গাছের নিচে থেকে কেমন যেন হিস হিস শব্দ আসতে লাগে। ভোলাই, শব্দ পাইতাছস? হ মাঝি, সাপের শব্দ লাগতেছে। আব্বা মোর ডর করতে আছে,
চুপ করে থাক, ওই শুনলে বিষ তাপ ঢুকাই দেবে, একদম নড়িস না। ওরা দেখল সাপটা আস্তে আস্তে গাছ পেয়ে উঠছে। ওরা কি করবে দিশা পাচ্ছিল না। মনে হইতাছে এটা শঙ্খ চুইরা। মাঝি এক বিষয় তো শেষ তাইলে। ফোঁস ফোঁস শব্দ করে রূপার মতো রঙের সাপটা গাছের গা পেঁচিয়ে উঠছে। লিকলিকে চেরা জিভটা একবার বের করছে আর একবার ঢুকাচ্ছে। দেখেই কেমন গা শিরশির করছে। একটু সরে বসল ওরা, যাতে সাপটা কোনোভাবেই দেখতে না পায়। পাশেই একটা পাখির বাসা দেখা যাচ্ছে। ডিম আছে কয়েকটা ওটাতে। পাখিগুলো অঘরে ঘুমাচ্ছে। সাপ যে এসেছে ওরা সেটা টের পায়নি। পেলেই হয়তো চিৎকার শুরু করে দিবে। সাপটা এখন ওদের কাছাকাছি চলে এসেছে। অন্ধকারে দেখতে পাচ্ছে না বলে রক্ষা। পাখির বাসায় মুখ ঢুকিয়ে দিল সাপটা। পাখিগুলো টের পেয়ে চিৎকার শুরু করে দিল, কিন্তু ততক্ষণে সব শেষ। পাখির ডানা ঝাপটাঝাপটির শব্দ কানে এলো। তারপর থেমে গেল সব শব্দ। আবার যেন পিনপতন নীরবতা। পাখি আর ডিম খেয়েই ঘুমিয়ে পড়েছে সাপটা। ওলাই, বাঘ মামার আওয়াজ তো আর শোনা যাইতেছে না। মামাই কি গেল গা নাকি? মনে হয় গেছে গা। ওই কিন্তু শিকার হারাইছে, এখন আরো হিংস্র হইয়া যাওয়ার কথা। মাঝি নামতে হইব যে এখন, সাপটা উইঠা গেছে তো আর রক্ষা নাই। পুরো গাছটাকে পেঁচিয়ে রেখেছে সাপটা। তাকে টপকে যাওয়ার কোনো উপায়ই নেই। তারা ঠিক করল সাপটার উপর দিয়েই তারা নেমে আসবে। দেখি সারান, সাপে যেন না উঠে, একবার উঠলে আর আস্ত রাখবো না। ওরা নির্বিঘ্নেই নেমে এলো। এবারকার মতো যেন রক্ষা। আশেপাশে তো তেনারেও দেখা যাচ্ছে না। এই বাদারবনের লোকেরা জঙ্গলে বাঘের নাম মুখে নেয় না। সবাই বলে বাঘের নাম মুখে নিলেই নাকি বাঘমামা চলে আসে। চলো মাঝি, এবার বাড়ির যাই। কিন্তু ভোলাইয়ের মন সায় দিচ্ছে না। বিপদ তো চইলাই গেছে, আরো কিছু মাছ ধরে গেলে তাতে মন্দ কি? সবসময় তোর এত মাছ পাওয়া যায় না। আল্লাহ যখন দিছে সেটা নিউ না কেন? আব্বা, মোর তো মেলা বাথরুম চাপছে, মুই একটু ওই দিক থেকে আসতাছি। বেশি দূর যাইস না, এইখানে নাকি সব জিন ভূতের আড্ডা। তোমার খালি বাজে কথা। ওদের ঝগড়া করতে দিয়ে হারান একটু দূরে একটা গাছের আড়ালে চলে গেল। এদিকে কোমর আর ভোলাই একটু দূরে যেয়ে বিড়ি ধরালো। মাঝি, জালটা যখন ফালাইছি মাছগুলানে না লইয়া যায় কেমনে? তোর লোভের লিগে আজকে এই হাল আমাগো। তোমারে আমি আইতে কই নাই মাঝি, তুমি নিজ ইচ্ছায় আইছো। উদাই চিল্লাইস না, তগো ভালোর লিগাই কইতাছি। ভোলাই চুপ হয়ে গেল। বুঝতে পারল এখন কোমরকে কিছু বলে কোনো লাভ নেই। এদিকে হঠাৎই হারান টের পেল ওর আব্বা ওকে ডাকছে পিছন থেকে। আব্বা না সামনের দিকে আসিল, পিছনে গেল কখন? কাজ সেরে ওর ডাক লক্ষ্য করে আগাতে লাগল। হঠাৎই টের পেল যতই আগাচ্ছেও ডাকটা যেন ততই দূরে চলে যাচ্ছে। ও সেই ডাকের সাথে সাথেই যেতে লাগল। প্রথমে ও ভেবেছিল ওর বাপ, কিন্তু পরে বুঝতে পারে নিশির খপ্পরে পড়েছে ও। এই সুদূর বনে যারা মারা যায় তারা কেউই জানাজা পায় না। সেই সব আত্মা নিশি হয়ে ঘুরে বেড়ায় আর মানুষকে ভুল পথে নিয়ে যেয়ে মেরে ফেলে। কেমনে ভুলটি করলাম আমি? 5 বছর আগেও রহিম কাকারে এমনি করি ডাইকে নিয়ে মাইরে ফেলেছিল নিশিতে। কাহার লাশটা আর দেহন যায় নাই, সেইটি আমার লগে হইল। মুই এখন আব্বারে কেমনে পামু? কিন্তু আর কোনো উপায় নেই। হঠাৎই ও দেখল ভোলাই আসছে। ও যেন ধরে পানি ফিরে পেল। অন্ধকারে বাপটাকে ভালো করে দেখতে পারে নাই, কিন্তু গলা শুনে ঠিকই বুঝেছে। চল বাপধন, তোরে খুঁজবার লাগে এত দূর আইলাম। হারান ভোলাইয়ের পিছন পিছন চলল। আর কত দূর আব্বা? অনেক দূর তো চলে আইলাম, কমর কাহারে তো দেহন যায় না এইখানে। এই আর এতখানি রাস্তা। ওরা হাঁটতে হাঁটতে একটা পানাখালের কাছে চলে আসে। আশেপাশে ঘন জঙ্গল, অন্ধকার সবকিছু। ঝড় থেমেছে অনেকক্ষণ। মেঘ সরে গিয়ে চাঁদ উকি দিয়েছে, কিন্তু পূর্ণিমার চাঁদের আলো যেন অন্ধকার মুছতে পারছে না। আব্বা, এই পথ দিয়া তো মুই আই নাই, তো এইটা কোন পথ? এইটা পার হইলেই কোমর দেহন যাইব, এইটা সোজা পথ। হারান ভাবল তখন হয়তো সে অন্য কোনো পথ দিয়ে এসেছিল। ভোলাই পুকুরে নেমে গেল। ভোলাইয়ের দেখা দেখি ও পুকুরে নামল। হঠাৎই চাঁদের আলোয় হারান দেখল দূরে একটা বাঘ দাঁড়িয়ে। এই নিয়ে একই দিনে দ্বিতীয়বার ও বাঘের সামনে পড়ল। এইবার আর রক্ষা নাই।
বাঘ ঠিকই তাকে মনে রেখেছে, কারণ বাঘ যে তার শিকারকে ছাড়ে না। হারানের শিরদাঁড়ায় ভয়ের শিহরণ জেগে উঠল। টপ টপ করে ঘাম পড়তে লাগলো ওর শরীর থেকে। কিন্তু না, বাঘটা তো ওর দিকে না, ভোলাইয়ের দিকে তাকিয়ে আছে। ও ভোলাইকে সাবধান করতে যাবে, তখনই ও খেয়াল করল এ কি, বাঘটা ডর পাইতাছে মনে লয়। এদিকে আব্বার দিক তাকায় পিছায় যাইতেছে। ঘটনাটা তো ভালো ঠেকতেছে না। ভাবতে ভাবতে পানির দিকে চোখ যায় ওর। এ কি, পানির মধ্যে কি এটা? একটা তো ওর প্রতিমূর্তি, কিন্তু আরেকটাতে যে কোনো মাথা নেই। হায় আল্লাহ, এ দেখছি বেগভূত। সুদূর বনে যেসব মানুষের মাথা বাঘ খেয়ে ফেলে, কিংবা বাঘের হাতে যাদের প্রাণ যায়, তাদেরকে এখানকার লোকরা বেঘভূত বলে। এর লিগাই কি বাঘটা অমন ডরাই গেল নাকি? আত্মা দেখলেই তো জানোয়ার বুঝতে পারে। ভোলাইয়ের রূপ ধরে আসা অতৃপ্ত আত্মা এতক্ষণে খেয়াল করে হারান পানির দিকে তাকিয়ে আছে, আর যা বুঝার তা বুঝে গেছে। যখনই হারান ঝেড়ে দৌড় দেওয়ার চিন্তা করছে, তখনই সে ভোলাইয়ের রূপ ছেড়ে এক অতিপ্রাকৃত দানবের আকার নেয়। হারান কিছুতেই আর দানবটি থেকে নিজেকে রক্ষা করতে পারল না। দানবটা এক নিমিষেই ওর ঘাড় মোটকে দেয়। এদিকে অনেকটা সময় হয়ে গেছে হারান গিয়েছে, ওর ফেরার নামগন্ধই নেই। কুমোর আর ভোলাই দুশ্চিন্তায় পড়ে যায়। কোনো বিপদ আপদ হইল না তো হারান্ডার? মাসি, তুমি নাওয়ের কাছে যাও, আমি ওরে লই আইতাছি। বই আইতো থাকবা, যাইয়া জালটা উঠাই রাখো। মাছের লোভ যেন যাচ্ছেই না ভোলাইয়ের। দেনার বোঝা, খাওয়ার কষ্ট, এগুলো যে আর ওর সহ্য হয় না। ঘরে পোয়াতি বউটা আছে, তার কষ্ট সে কেমনে বেড়া মানুষ হয়ে মেনে নেয়। এদিকে ভোলাই মাঝি জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগল। ঘন জঙ্গলে চাঁদের আলোটুকু পৌঁছায় না। অন্ধকারের ভিতর দিয়ে ভোলাই হারানকে খুঁজে যায়। রাত গভীর হচ্ছে, কিন্তু ভোলাই হারানকে খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সে আরো গভীরে চলে যেতে থাকে। হিংস্র পশু পাখির ভয়ে জোরে ডাকতেও পারে না হারানকে। মনকে কিছুতেই সে শান্ত করতে পারছে না। কোথায় গেল সাওয়ালটা? ওরে না লইয়া গেলে বিবিরে কম কি আমি? পোয়াতি বউটা পোলার শোকে তো মইরাই যাইব। হায় আল্লাহ, সাওয়ালটারে বাঁচাও। বারবারই পেছন দিকে খেয়াল রাখছে সে। মামারা তো পিছন থেকেই আক্রমণ করেছে। একেবারে নীরবে এসে ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সে কি আর তার অজানা? হঠাৎই ভোলাই দেখল গাছের নিচে কেউ একজন বসে আছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে। ভোলাই একটু এগিয়ে যায়। এগিয়ে যেয়ে একটা অল্প বয়সী রূপবতী মেয়েকে বসে থাকতে দেখে সে। ভোলাইয়ের কেমন যেন ঘোরের মতো লাগে। সে মেয়েটার কাছে এগিয়ে যেতে থাকে। কেডা তুমি? এখানে কি করো? মেয়েটা কোনো উত্তর না দিয়ে কাঁদতে থাকল। কিরে, কথা কও না কে? তুমি এই রাতে একলাই জঙ্গলে কি করবার লাগছো? মেয়েটা তারপর কাঁদতে কাঁদতে ভোলাইকে জানালো যে সে এই জঙ্গলে এসে হারিয়ে গিয়েছে, তাকে যেন বাড়ি ফিরিয়ে দিয়ে আসে। মোর পোলাটাই জঙ্গলে ঢুকছে, ওরে খুঁজা লই, তুমি আমার লগেই চলো। তারপর ভোলাই মেয়েটাকে নিয়ে আবারও রওনা দিল হারানকে খুঁজতে। যেতে যেতে মেয়েটার সাথে ভোলাইয়ের অনেক কথাই হল। ভোলাই জানতে পারল মেয়েটা তার বাবার সাথে এসেছিল জঙ্গলে। বাবা শিকারে যাওয়াতে সে হারিয়ে যায়। ভোলাই মোহের মতো মেয়েটাকে দেখছে। চাঁদের আলোতে মেয়েটার রূপ যেন ঠিকরে ঠিকরে পড়ছে। মেয়েটা ওকে যেদিকে নিয়ে যাচ্ছে ও সম্মোহিতের মতো সেদিকেই যাচ্ছে। হঠাৎই ভোলাই ঘাড়ের কাছে নিঃশ্বাসের শব্দ পেল। ভোলাইয়ের ঘোর যেন আচমকা তাতে ভেঙে গেল। প্রচণ্ড ভয়ের স্রোত ওর শিরদাঁড়া দিয়ে নিচের দিকে বয়ে গেল। ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার ওর ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস নিচ্ছে। ও প্রতি আক্রমণের জন্য প্রস্তুত হল, কিন্তু না, বাঘের দৃষ্টি যে তার দিকে নেই। তাকে ভেদ করে পিছনে দাঁড়ানো মেয়েটার দিকে তার দৃষ্টি। প্রচণ্ড ভয় আর চঞ্চলতা বাঘটার চোখে। মনে হচ্ছে বাঘটার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। হঠাৎই বাঘটার চোখ দিয়ে রক্ত পড়া শুরু হল। বাঘটা আস্তে আস্তে পেছনে ঘুরল আর পরক্ষণে এক ছুটে পালিয়ে গেল। ভোলাই তো হতভম্বের মতো সেদিকে তাকিয়ে রয়েছে। বাঘে ডর পাইলা কেন? মোর পরান্ডা নানিয়া ও পলাইলো কেন? ওর চোখে রক্ত কেন আসিল? ভোলাই ভাবতে ভাবতে পিছন দিকে ফিরে দেখল মেয়েটা ওর দিকে তাকিয়ে। মেয়েটা ওকে ডাকছে।
ভোলাই আবারও সম্মোহিতের মতো ওর পিছন পিছন যেতে থাকল। মেয়েটা ওকে একটা পুকুরের সামনে নিয়ে আসলো। ও মেয়েটার সাথে পুকুর পার হতে থাকল। হঠাৎই ওর ঘোর কেটে যায়। হাই খোদা, কি করতাছে? কি এর খপ্পরে পড়লাম এইটা? খোদা তুমি বাঁচাও। তখনই সে উপরের দিকে তাকিয়ে দেখল গাছের মধ্যে হারানের লাশ ঝুলছে। ভোলাই চিৎকার করে উঠল। আমার পোলাই কি করলা তুমি? আল্লাহ, তুমি আমারে লইয়া যাও, পোলাটারে ফিরাই দাও আল্লাহ। তখনই মেয়েটার দিকে তাকিয়ে দেখল মেয়েটা আস্তে আস্তে তার রূপ বদলে ফেলছে। ভোলাই এরপর যা দেখল তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার শির দ্বারা দিয়ে শীতল শিহরণ বয়ে গেল। ভয়ে তার আত্মা কেঁপে উঠল। সে দেখল মেয়েটার চোখগুলো হঠাৎই রক্ত লাল হয়ে যাচ্ছে। মেয়েটার দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যে ভোলাইয়ের চোখ দিয়ে রক্ত বেরোতে থাকে। ভোলাইয়ের গলা দিয়ে চিৎকার বের হতে লাগল। সেই চিৎকার রাতের নীরবতা ভেদ করে যেন বিভীষিকাময় পরিবেশ তৈরি করল। কিন্তু এর কিছুক্ষণ পরেই সব নিস্তব্ধ। জ্ঞান হারিয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল ভোলাই। এদিকে কোমর নদীর পাড়ে দাঁড়িয়েই আছে। নৌকায় উঠে জালটা তুলে রেখেছে ও। অনেক মাছ উঠেছে। ভোলাই ঠিকই বলেছে, এখানে অনেক মাছ। অনেক সময় তো গেল গা, এখনো তো আইলো না। একটু আগায় যায় দেখে আসবো নাকি? ভোলাই আর হারান আবার কিছুর খপ্পরে পড়লো না তো? না ওটা ফালাই থুয়া জামগা? মনটা কেমন কু গাইতাছে, যাইবার লিগে ঠিক মন চাইতেছে না। কোমর ভাবতে ভাবতে এগোতে লাগল। জঙ্গলের পথ এমনিতেই নির্জন, একা একা যেন আরো নির্জন লাগছে। চাঁদের আবছা আলোতে বাদারবন যেন আরো ভৌতিক হয়ে গিয়েছে। সে আবছা আলোতে কোমরুদ্দিন একা একা বনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। চারিদিকে শুনশান নীরবতা। গাছের পাতা নড়ারও শব্দটি নেই। একটা গাছের পাতা নড়লেও শব্দটা যেন বুকের ভেতর যেয়ে লাগছে। নিজের বুকের ধুকপুকুনির শব্দটাও ও শুনতে পাচ্ছে খুব ভালো করেই। কই যে গেল ভোলাইটা? বিপদ হয় নাই তো কোনো? হঠাৎই একটা শব্দ পেল সে। জানটা যেন বের হয়ে যাচ্ছিল ওর। ধূপ ধাপ পায়ের আওয়াজ শুনতে পেল। শব্দের উৎসটা ঠিক কোন দিকে তা বুঝে উঠতে পারছে না সে। কিছুক্ষণ পর মনে হইতাছে পূব দিক থেকে আইতাছে। একটা গাছের পিছে লুকায় দেহি তো কাণ্ডটা কি। তার পরপরই গুলির শব্দ। কোমর ভয় পেয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই দেখল একপাল হরিণ ওর সামনে দিয়েই দৌড়ে পালিয়ে গেল। হায় হায় রে আল্লাহ, কি এর পাল্লায় পড়লাম! মনে হইতাছে শিকারি আইতাছে। বড় বিপদ হইয়া গেল। ওদের রাইখা নৌকায় যামুগা। তয় শেষবার আজাদরে থুয়াও পালাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, কি করলাম! কিরা কাটলাম আল্লাহ! মরার নামেই রাইতের বেলা মুখে আনা ঠিক হয় নাই। কোমরের ভয় যেন আরো বেড়ে গেল। মরার নাম মুখে আনলে যে মরা আইসা ঘাড় মটকাবে এই জিনিস কি আর ও জানে না নাকি? এদিকে পায়ের শব্দ এগিয়ে আসছে। কোমর গাছের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে যাতে ওরা তাকে দেখতে না পায়। শিকারীরা ছুটে ওর পাশ দিয়েই গেল। কোমর নিঃশ্বাস বন্ধ করে রাখল, যেন নিঃশ্বাসের শব্দ আশেপাশে কেউ শুনে ফেলবে। হঠাৎই শিকারীরা দাঁড়িয়ে গিয়ে আবার পিছনে ফিরল। দেখে ফেললো না তো? এদিকে তাহাই কি দেহে ওরা? কোমর দেখল ওরা ওর দিকে না, ও ঠিক পিছনেই তাকিয়ে আছে। কৌতূহল দমন করতে না পেরে ও পেছনের দিকে তাকালো। এ কি, ওর এক হাত দূরেই দাঁড়িয়ে আছে একটা বিরাট রয়্যাল বেঙ্গল টাইগার। দেখেই ওর নিঃশ্বাস যেন বুকের ভেতর আটকে গেল। এই যে দেখি জলে কুমির ডাঙায় বাঘ, কি করুম এখন আমি? আমারে তো জ্যান্ত ছাড়বো না এরা। এদিকে গেলে শিকারি, ওইদিকে গেলে বাঘ। হায় আল্লাহ, কোন পরীক্ষার মধ্যে ফেললা আমারে! হঠাৎই গুলির শব্দ। শব্দ পেয়ে কোমর কানে হাত দিয়ে বসে পড়ল। বাঘটার দিকে তাক করে শিকারীরা গুলি ছুঁড়েছে। কিন্তু এ কি, বাঘটা তো দিব্যি দাঁড়িয়ে আছে। শিকারীরা অবাক হয়ে গেল। আবার একটা গুলি ছুঁড়ল। এবারও বাঘটার কিচ্ছু হল না। শিকারীরা এবার নিজেরা নিজেরা কথা বলতে লাগল, যা শুনে কোমর ভয়ে যেন কাঁপতে লাগল। ওদের কথা শুনেও বুঝতে পারল যে এটা বাঘ বেশি অন্য কিছু। ভয়ে কোমর মাঝি থরথর করে কাঁপতে লাগল। হায় আল্লাহ, কে এইটা? এইটাই কি তাইলে বাঘ বেশি আত্মা, যার ভয়ে মানুষ এখানে আসে না? শিকারীরা ততক্ষণে সব ফেলে ছুটে পালিয়েছে। কোমরের যেন নড়ার শক্তিটুকুও নেই। হিংস্র বাঘ ওর ওপর ঝাঁপিয়ে পড়ল। কোমরের আর কিচ্ছু করার শক্তি নেই। চোখ খুলে দেখল বাঘটা ওকে টেনে নিয়ে যাচ্ছে।
কোমর নিজেকে ছাড়াবার বৃথা চেষ্টা করল কিছুক্ষণ, কিন্তু পারল না। বাঘটা ওকে টানতে টানতে পানাপুকুরের সামনে নিয়ে এলো, কিন্তু পরক্ষণেই ওকে অবাক করে দিয়ে বাঘটা ওকে ছেড়ে দিল। কোমর তো যন্ত্রণায় কাতরাচ্ছিল। বাঘটা ওকে টেনে হিঁচড়ে নিয়ে আসার কারণে মাটির আঁচড় খেতে খেতে কয়েক জায়গা ছড়ে গেছে ওর। কোন জায়গায় নিয়ে আইলো? এটি কোন জায়গা? নাও থেকে কত দূরে? নিজেকে সামলে ও উঠে দাঁড়ালো। হঠাৎই লক্ষ্য করল বাঘটা আর আশেপাশে নেই। বাঘটা কি সাইরা দিল? হঠাৎই কিছু একটা দেখে ও চমকে উঠল। হায় আল্লাহ, এটা কেডা? এ দেখি আজাদ। চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পেল ওর সামনে আজাদ দাঁড়িয়ে। সেই আজাদ যাকে 2 বছর আগে বাঘের হাতে ফেলে রেখে ওরা পালিয়েছিল। আজাদের শরীর শুকিয়ে গেছে, এক ফোঁটা রক্ত আর শরীরে নেই, হাড্ডি বের হয়ে আছে। ওকে দেখতে কঙ্কাল বলেই মনে হচ্ছে। আল্লাহ গো, এ কেমন পরীক্ষা নিতেছ তুমি আমার? মরার নাম মুখে নেওয়াতে এই শাস্তি দিও না আমারে। আজাদ রেজে চোখের সামনে মইরা পইরা থাকতে দেখছি। এর লিগাই কি বাঘটা গুলি খেয়েও মরলো না? ওইটাই তাইলে আজাদ ছিল। আজাদ কি তাইলে সেই শোধ নিতে আইছে? আল্লাহ গো, তুমি তো জানো ওই দিন আর কিছু করার ছিল না আমরার। হঠাৎই ওর পুকুরের ওই পাড়ের গাছের দিকে চোখ যায়। হায় আল্লাহ, এ কি দেখাও তুমি আমারে? এ তো ভোলাই আর ওর পোলার লাশ। কি করছস আজাদ? তোর পোলার বয়সে একটা পোলারে এনে ঝুলাই দিলি। তোরা সেদিন কি করছিলি? আমারে বাঘের মুখে ফালাইয়া তুইয়া নিজে গো জান বাঁচাইতে পালাইছস। আমার আত্মা শান্তি পাইতো না তোদের না মারলে। মনে আছে তোদের? সেদিন আমরা 4 জন আইছিলাম খ্যাপ মারতে। আমরা দেখলাম বাঘ আইতাছে, আমি পইরা গেছিলাম আসার খাইয়া, আর তোরা আমারে ফালাইয়া থুইয়া গাছে উইড়া গেলি। বাঘটা আমারে কস কস কইরা চিবাইলো, আর তোরা গাছ থেকে দেখলি, কিচ্ছু করলি না। তোদের মরণ আমার হাতেই হইব। নাইলে আমরা আর কি করতাম ওইখানে? বাঘের থাবা থিকা তো বাঁচতে পারতাম না, নিজেকেও পরানটাও দিতাম। নিজেকেও বাঁচানোর লিগা যারা বন্ধুরে ছাইরা যায়, তাগো শাস্তি আমি দিমু। কোমর যেন আর কিছু শুনতে পাচ্ছে না। ঝেড়ে দৌড় দিবে কিনা ভাবতে ভাবতেই ও দৌড় লাগালো। সামনেই ছিল বটগাছ। বটগাছের কাছে যেতেই ও দেখল বটের শিকড় বের হয়ে আসছে। ও আরও জোরে দৌড় দিল, কিন্তু এই শেকড় ওকে পেঁচিয়ে ধরল। আর ও হা হা করে হাসির শব্দ পেল। আর এই হাসির শব্দ আর কারণ না, এটা আজাদেরই হাসির শব্দ। বন্ধুদের ওপর প্রতিশোধ নিতে পেরে স্বস্তির হাসি। কোমরের জান প্রায় শেষ। তার মধ্যে ও দেখতে পেল ভোলাই আর হারানের লাশ একা একাই গাছ থেকে নেমে আসলো, আর আজাদ সেই লাশ থেকে রক্ত শুষে খাচ্ছে। কোমর আর সেই দিকে তাকিয়ে থাকার শক্তিটিও পেল না। এদিকে 2 দিন পর ভোলাই আর হারানের খবর না পেয়ে ভোলাইয়ের বউ সবার কাছে ছুটছে ওদের একটা খবরের আশায়। 5 দিন পর ওদের খবর পেল সে, ভোলাই আর হারান নাকি আর নেই। ভোলাইয়ের বউ উঠানে বসে সারা দিন রাত চিৎকার করে কাঁদল সেদিন। পোয়াতি মেয়ে কিছু করার না পেয়ে ব্যাগ প্যাটরা নিয়ে বাপের বাড়িতে চলে গেল। দুই দিন পর হঠাৎই ভোলার বউ রাতে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল। সে ঘর থেকে বের হয়ে এলো। এসে দেখল ভোলাই দাঁড়িয়ে। ওর মুখ ভর্তি রক্ত, ঠোঁট দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছে, শরীরে এক ফোঁটা রক্তও নেই। ভোলাইয়ের বউ আল্লাগো বলে চিৎকার করেই মাটিতে পড়ে গেল। পরদিন সকালে ভোলাইয়ের বউসহ গ্রামের আরো 5 জনের রক্তহীন লাশ পাওয়া গেল। প্রিয় শ্রোতা, এরকমই সব নতুন নতুন ইন্টারেস্টিং গল্প সবার আগে পেতে এখনই আমাদের মাল্টিভার্স স্কেডিটেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবসময় ট্রাই করব আপনাদের জন্য নতুন নতুন এবং ইউনিক সব গল্প সবার আগে নিয়ে আসতে। আমাদের সাথে থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।